আজ আপনাদের সামনে তুলে ধরব বাংলাদেশের একজন বিখ্যাত লেখক, ছোট গল্পকার হুমায়ুন আহমেদের লেখা জলিল সাহেবের পিটিশন গল্পের আলোচনা। বিচিত্র বিষয় নিয়ে অক্লান্তভাবে লিখে গেছেন হুমায়ুন আহমেদ, সাজিয়েছেন সৃজনশীলতার প্রসরা। তাই কোনো নির্দিষ্ট ঘরানার লেখক বা নির্মাতা হিসাবে তাকে নির্দিষ্ট করা কিন্তু অসম্ভব। তবে একটা বিষয় কিন্তু খুব নিয়মিতভাবেই বা পরম যত্ন সহকারেই তার লেখার মধ্যে উঠে এসেছে, সেটা হচ্ছে ৭১-এর মহান মুক্তিযুদ্ধ। আমরা তো জানি যে বাংলাদেশের যে ১৯৭১-এর মুক্তিযুদ্ধ, সেই যুদ্ধের প্রেক্ষাপট রচনা করেছেন বাংলাদেশের বহু লেখক লেখিকারা। তাদের লেখার মধ্যে একেবারে সহজ সাবলীলভাবে সেই বিধ্বংসী ছাপ, শিক্ষা এবং সংস্কৃতির পথে কিভাবে মুক্তিযুদ্ধ এসে পড়েছিল, মানুষের কান্নার সুর কিভাবে লেখার সুরে পর্যবসিত হয়েছিল, তার আমরা বিভিন্ন সময় বিভিন্ন লেখকের লেখাতে পরিচয় পেয়ে থাকি। সেরকমই একজন লেখক হুমায়ুন আহমেদ। তার লেখা জলিল সাহেবের পিটিশন গল্পেও কিন্তু এরকম ছাপ রয়েছে। নানাভাবে নানা মাত্রিকতায় তিনি আলো ফেলেছেন মুক্তিযুদ্ধ আর মুক্তিযুদ্ধোত্তর সময়ের ওপর। তুলে ধরেছেন মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট অনেক হৃদয় বিদারক, মর্মন্তুদ আর বিষাদময় ঘটনাকে। তো জলিল সাহেবের পিটিশন গল্পে তিনি যুদ্ধপরাধীদের বিচারের, অর্থাৎ যুদ্ধের সময় যে সমস্ত অপরাধীরা নিরীহ মানুষদেরকে হত্যা করেছে তাদের বিরুদ্ধে বিচার চাই। তাই বলছেন যে তিনি গল্পে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি উত্থাপন করেন জলিল সাহেব বলে একজন ব্যক্তি। তিনি অসাধারণ একটি চরিত্র, যিনি কিনা মুক্তিযুদ্ধে তার ২ সন্তানকে হারিয়েছেন এবং মুক্তিযুদ্ধ পরবর্তী দেশে নিরপরাধ মানুষদেরকে হত্যা করার অপরাধে সেই হত্যাকারী লোকগুলোকে অবাধে ঘুরে বেড়াতে দেখে তাদের কিন্তু বিচারের দাবিতে গণস্বাক্ষর গ্রহণ করতে শুরু করেছেন। অর্থাৎ জলিল সাহেব কী করেছেন, যে সমস্ত অসহায় নিরপরাধ বাংলাদেশি মানুষদেরকে অকারণে হত্যা করা হয়েছিল মুক্তিযুদ্ধের সময়, তো যারা হত্যা করেছিল তাদেরকে খুঁজে বেড়াচ্ছে এবং তাদেরকে সহজ সাবলীলভাবে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে দেখে তিনি সহ্য করতে পারছেন না। তাই তাদের বিচারের জন্য গণস্বাক্ষর জোগাড় করছেন, প্রচুর মানুষের সই জোগাড় করছেন। এইভাবে জোগাড় করে একটা পিটিশন তৈরি করেছেন জলিল সাহেব। এই নিয়েই হচ্ছে গল্পটি। বলছেন গল্পের যে কথক তিনি হচ্ছেন একজন প্রফেসর। গল্পটিকে যিনি ব্যাখ্যা করছেন বা বলছেন তিনি হচ্ছেন একজন প্রফেসর। তো ছুটির দিনে বসে আছেন তিনি নিজের ঘরে। এমন সময় তার কাছে আব্দুল জলিল সাহেব নামে একজন ব্যক্তি আসেন। এই যে আব্দুল জলিল সাহেব, এনারই কিন্তু কথা হচ্ছে গল্পটিতে। প্রথমেই তিনি পরিচয় হিসেবে নিজের নাম অথবা কাজের প্রয়োজনের কথা জানাননি। তিনি বলেছেন প্রথমেই এসে, আমি ২ জন শহীদ মুক্তিযোদ্ধার বাবা। 71-এ আমার ২টি ছেলে মারা গেছে। অদ্ভুত এই কথাতে কিন্তু প্রফেসর বিস্মিত হয়ে যান। লক্ষ্য করে দেখেন ভদ্রলোক বেশ শক্ত সমর্থ এবং বছর ৬০ হবেন, তীক্ষ্ণ দৃষ্টি তার। তিনি বসেছিলেন মেরুদণ্ড সোজা করে। এরকম দৃষ্টিকোণ বিপ্লবীদের থাকা উচিত, কিন্তু এমন ব্যক্তির সাথে কথকের কী প্রয়োজন? এই দুশ্চিন্তা থেকেই উভয় চরিত্রের মধ্যে কথোপকথন শুরু হয়। কিছুক্ষণ গল্পের পর ভদ্রলোক পান খেতে খেতে কথকের বাসা থেকে বেরিয়ে যান। তাদের কথোপকথন ছিল নেহাতি সাদামাটা, প্রায় গল্পগুজব মাত্র। আসলে জলিল সাহেব কিছুই বললেন না যেন, শুধুমাত্র গল্পগুজব করে সাধারণ কথা বলেই চলে গেলেন প্রফেসরের বাড়ি থেকে। তো যাই হোক, এবার প্রফেসর সাহেব সেই জলিল সাহেবকে কিছুটা পথ এগিয়ে দিতে আসলেন নিজের দরজা পর্যন্ত। সেই সময় বাড়িওয়ালা কথককে জিজ্ঞাসা করলেন, প্রফেসর সাহেবকে বললেন, তা প্রফেসর সাহেব, আপনাকে বুঝি ধরেছে, সিগনেচার করেছেন নাকি জলিল সাহেবের পিটিশনে? এই প্রসঙ্গটি গল্পের ভাবগতিটাকে পাল্টে দেয়। কিসের পিটিশন কিংবা প্রফেসরের সাথে সেসবের সম্পর্কই বা কী, এসব জটিলতা বাড়তে থাকে কথকের মনে। কিছুদিন পরেই জলিল সাহেব পুনরায় কথকের বাড়িতে উপস্থিত হন তার ১৪,০০০
তার 14,300 সিগনেচারের ফাইলপত্র নিয়ে। পিটিশনের বিষয়বস্তুটা কি সেটা যখন প্রফেসর সাহেব মানে আমাদের কথক যখন পড়ে শুনলেন বা পড়লেন তখন অবাক হয়ে গেলেন। সেখানে লেখা আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে 10 লাখ ইহুদি মারা গিয়েছিল। সেই অপরাধীদের প্রত্যেকের বিচার করা হয়েছে এবং এখনও হচ্ছে। কিন্তু এ দেশের 30 লক্ষ মানুষ মেরে অপরাধীরা কি করে পার পেয়ে গেল? কেন এ নিয়ে আজ কেউ কোনো কথা বলছে না? জলিল সাহেব তার দীর্ঘ পিটিশনে সরকারের কাছে আবেদন করেছেন যেন এদের বিচার করা হয়। মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের অগণিত সাধারণ মানুষের বাঁচার লড়াই। সে লড়াইয়ে সামিল সকল হয়ে যুদ্ধে মৃত্যুবরণ করেছিল জলিল সাহেবের 2 জন ছেলে। কিন্তু তাদের জন্য জলিল সাহেবের দুঃখ হয় না, বরং গর্ব হয়। কিন্তু এই পিটিশন তৈরি করেছেন সেই সব অসহায় নিরপরাধ বাংলার মানুষদের জন্য যাদেরকে অকারণে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল মুক্তিযুদ্ধের সময়। তিনি বলেছেন, আমার 2টি ছেলে মারা গেছে, সেই জন্যেই যে আমি এটা করছি তা ঠিক নয়। আমি বিচার চাই তাদের জন্যে যাদের ওরা ঘর থেকে ধরে নিয়ে গিয়ে মেরে ফেলেছে। কিন্তু জলিল সাহেবের এই কাজের উদ্দেশ্য অধিকাংশ মানুষরা বুঝতে পারে না। স্বাভাবিক বিষয়, তারা পাগল মনে করে জলিল সাহেবকে এবং এড়িয়ে যায়, মানবতার দোহাই দিয়ে সহজে মিটমাট করে ফেলতে চায়, এসব কাজ বন্ধ করতে বলে। অথচ জলিল সাহেবের কিন্তু ভীষণভাবে তিনি জানেন যে মনুষ্যত্বকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য তাকে যা যা করতে হয় তিনি তাই করবেন। প্রাণ দিতেও রাজি আছেন জলিল সাহেব এবং চমৎকারভাবে এসব কিন্তু তিনি বলে গেছেন কথক তথা প্রফেসরের সামনে। কথক কিন্তু অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন জলিল সাহেবের দিকে। জলিল সাহেবের হাতে থাকা পিটিশনের ফাইল থেকে যে 14,300 প্রতিবাদী মানুষের চিৎকার অনুভব করতে পারছিলেন প্রফেসর সাহেবের পাগলামির কথা কথক শুনেছেন বাড়িওয়ালার কাছ থেকে। কিন্তু বিষয়টা কি, যে এই যে প্রফেসর তিনি শুনেছেন যে জলিল সাহেব কতটা পাগল বা তার পাগলামির কথাগুলো তিনি এর আগে বাড়িওয়ালার কাছ থেকে শুনেছেন, কিন্তু কথকের সামনে সেই কথা নিজের মুখে স্বীকার করেছেন জলিল সাহেব। আপনার বাড়িওয়ালার কথাই ধরেন, তার এক শালাকে ঘর থেকে ধরে নিয়ে গিয়ে মেরে ফেলেছে, অথচ এই লোক সিগনেচার করেনি। কি অদ্ভুত সেই সময়ের কথা, যে সময় সারা বাংলাদেশ জুড়ে একটা গণসংগ্রাম, একটা মুক্তিযুদ্ধ হয়ে গেছে, কত মানুষ প্রাণ হারিয়েছে, কিন্তু সেসব অসহায় মানুষদের হয়ে যিনি কথা বলছেন তাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ের মানুষেরা পাগল বলে মনে করছে। তো সারা দেশ জুড়ে এরকম ভীরু কাপুরুষ এবং স্বার্থলোলুপ মানুষের সংখ্যা তো কম নেই। তারা কেবল নিজের আখের গোছাতেই প্রস্তুত। কিন্তু ন্যায়ের সংগ্রামে জলিল সাহেবের এই দৃঢ় সংযমী ও কঠোর সংগ্রামী মনোভাব অল্প সময়ের মধ্যেই কথকের মন জয় করে নিয়েছে। অর্থাৎ এই জলিল সাহেবের পিটিশন মূলত আমাদের প্রফেসর সাহেব বা কথকের কিন্তু মন জয় করতে সার্থক হয়েছে। কথক অন্তরাত্মার আহ্বান শুনতে পান তখন, মানুষের নৃশংস মৃত্যু আর কান্নার ডাক শুনতে পান। প্রফেসর সেই পিটিশনে সিগনেচার করে জলিল সাহেবকে সাহস দেন, বলেন, আপনি তো অন্ধ না, অন্যায়টা বুঝতে পেরেছেন। বেশিরভাগ লোকই সেটা পারে না। মূর্খের দেশ তো। দেশ কোনো কথার কথা না, একে স্বপ্ন দিয়ে, সংযম দিয়ে আর বলিদান দিয়ে সাজাতে হয়। চোখের জল আর আয়ুর বিনিময়ে মানুষকে কান্নাকে অনুভব করতে হয়, তবেই তো শেখ মুজিবুরের সোনার বাংলা বাস্তবে গড়ে উঠতে পারে। জলিল সাহেবের কথায়, জয়ের কি কোনো মা বাপ আছে? ভয় পাওয়া যাদের স্বভাব, তারা ভয় পাবেই। উল্টো স্রোতে যারা ভাসে, যারা জীবনের মক্ষম বলতে বোঝে আত্মমর্যাদা আর সত্যের প্রতি নিষ্ঠায় সুন্দর বাংলাদেশ নির্মাণের সহায়ক, তাদের দ্বারাই বাংলাদেশ এগোবে, মানবতার সৌন্দর্য এদের দ্বারাই ফুল্ল কুসুমিত হবে। কিন্তু গল্পের সূচনা যেভাবে হয়েছে, যেভাবে গল্পটি এগিয়েছে, শেষ কিন্তু সেভাবে হয়নি। দেখা যায় কথক এক সময় দীর্ঘদিনের জন্য দেশের বাইরে চলে যায় এবং সেখানে বেশ কিছু বাঙালিদের নিয়ে প্রফেসর সাহেব একটা দল তৈরি করেন,
সকলের বক্তব্য অনুযায়ী জলিল সাহেব যা করেছেন তার একদম সঠিক কাজ করেছেন, তাই এই কাজে তারাও তাকে সহযোগিতা করবে। প্রায় 6 বছর পর কথক দেশে যখন ফেরেন, ঢাকা শহর অনেকটা তখন বদলে গেছে। তো যাই হোক, জলিল সাহেবের বাড়িটাও বদলে গেছে নিশ্চয়, কিন্তু গেলেন দেখলেন জলিল সাহেবের বাড়িটা তেমন বদলায়নি। এই জন্য সংগ্রামের চিহ্ন আর স্বপ্নের পরিপূর্ণতার আশা নিয়ে তখনও বেঁচে ছিল। কিন্তু দুঃখের বিষয়, ততদিনে জলিল সাহেব মারা গেছেন। তার নাতনি প্রফেসর সাহেবকে জানান, দাদু বলছিলেন একদিন কেউ না কেউ এই ফাইল নিতে আসবে। প্রফেসর ফিরে আসেন সেখান থেকে, বেশ কিছু কথা বলে নাতনির সাথে বা জলিল সাহেবের নাতনির সাথে কথা বলে ফিরে আসেন। এবার ভাবতে কি শুরু করছেন প্রফেসর সাহেব, তিনি ভাবছেন দেশের তো আরও অনেক সমস্যা আছে, আর এতদিনে দেশের মধ্যে নতুন নতুন সব সমস্যা ছেয়ে ফেলেছে দেশকে, যেখানে সেখানে বোমা ফাটে, মুখ বন্ধ করে মানুষকে বাঁচতে হয়। কথক জলিল সাহেবের মতো কিন্তু প্রতিবাদের প্রকৃষ্ট ধ্বজ হতে নারাজ। প্রফেসরের ভবিষ্যৎ আছে, বাড়ি কেনার জন্য, সুখী আর স্থায়ী ভবিষ্যতের জন্য তাকে চিন্তা করতে হয়। জলিল সাহেবের মতো দরখাস্তের ফাইল নিয়ে রাস্তায় বেরোনোর সময় বের করতে পারবেন না প্রফেসর, কিন্তু বিপ্লবের মৃত্যু হয় না। জলিল সাহেব ন্যায়সঙ্গত সংগ্রামের যে চিরাগ জ্বালিয়েছিলেন প্রফেসরের মনে, তা প্রফেসরকে একাকিত্বের ঘরে অনেক ভাবায়। তিনি ভাবেন নিশ্চয়ই জলিল সাহেবের নাতনিটি প্রফেসরের জন্য অপেক্ষা করে থাকবে, কারণ এই বয়সের মেয়েরা মানুষের কথা খুব বিশ্বাস করে। তারপর নিশ্চয়ই বয়স বাড়লে ভীতু কাপুরুষ ও স্বার্থলোলুপ মানুষকে চিনে নিতে কষ্ট হবে না মেয়েটার। কিন্তু গল্পের সমাপ্তি ঘটলেও জলিল সাহেবের কথাগুলো পাঠক হৃদয়ে স্থায়ী সংগ্রামের আর মানবতার আলো জ্বালাতে থাকে। 30 লাখ লোক মরে গেল, কোনো বিচার হলো না, মনে হলেই বুকের মধ্যে চিনচিনে ব্যথা হয়।